জরাসুরে শরীর বেয়ে গড়িয়ে পড়ছে টাটকা রক্তের ধারা। সেই লাল রক্তে স্নান করে বিকট মূর্তিকে যেন বিকটতর লাগছে। একটু একটু করে ধুয়ে যাচ্ছে রং, গলে যাচ্ছে চোখ মুখ, বিকৃত অর্ধগলিত অঙ্গ। কি বিভৎস হাসি হাসছে দুঃস্বপ্নের দেবতা। বেশিক্ষণ তাকাতে পারলাম না, চোখ সরিয়ে নিলাম। নমস্কার, সাহিত্যের দর্পণে আপনাকে স্বাগত। আপনাদের মধ্যে অনেকে আমাদের গল্প শোনবার পর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে চলে যান। আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন নতুন নতুন গল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে আসুন গল্পটা শুরু করা যাক। সন্ধ্যার আসরে একদিন তারানাথকে বললাম, আপনার ছোটবেলার গল্প বলুন, শুনতে খুব ইচ্ছা করছে। তারানাথ হেসে বলল, আর তোমাদের কথায় অনেক দিন পরে মনে হলো আমারও একটা ছোটবেলা ছিল বটে। মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েই বাউন্ডুলে নই। কি গল্প শুনতে চাও? দেখলাম তারানাথের চোখ কেমন স্বপ্নীল আর ভাসা ভাসা হয়ে এসেছে। শৈশবের স্মৃতি সব মানুষকেই উদাস করে দেয়। কিশোরী বলল, যা ইচ্ছে বলুন, তুচ্ছ ঘটনাও আপনার বলার গুণে ভালো লাগে। আচ্ছা, আপনার পরবর্তী জীবন যে এরকম হবে ছোটবেলায় তার কোনো আভাস পাননি? উত্তরে তারানাথ কিশোরীর দিকে তাকিয়ে বলল, আমার সিগারেট ফুরিয়ে গেছে। তৎক্ষণাৎ কিশোরী বেরিয়ে গিয়ে মোড়ের একটা দোকান থেকে এক বাক্স সিগারেট এনে তারানাথের সামনে রাখল। একটা সিগারেট ধরিয়ে চোখ বুজে তৃপ্ত মুখে ধোঁয়া ছেড়ে তারানাথ বলল, সত্যি বলতে কি, আজ দুদিন একটা পয়সাও আমদানি নেই। না হাট দেখা, না সস্তায়ন, না কিছু। সংসারের নৌকা একবারে বালির চড়ায় গিয়ে ঠেকেছে। তাই আর লজ্জা না করে সিগারেট চেয়েই নিলাম। কিশোরী বলল, পৃথিবীতে কিছু না দিলে কিছু পাওয়া যায় না। গল্প শোনারও একটা দক্ষিণা আছে বই কি। আপনি রোজ রোজ গল্প বলবেন আর পরিবর্তে আমরা কিছুই দেব না? তারানাথ হেসে বলল, তোমার দেওয়াটা তুমি সুন্দর কথা দিয়ে ঢেকে দিলে। পাখিটা ধরতে পারলাম বটে, তবুও আমার নেওয়া লজ্জাটা ঢাকা পড়ল। বেশ, কথকের দক্ষিণা বলেই না হয় ধরে নিলাম। বাইরে শেষ বিকেলের আলো গাঢ় হয়ে এসেছে। বৈঠকখানার জানালা দিয়ে কিছুক্ষণ বাইরের দিকে তাকিয়ে থাকলো তারানাথ। তারপর একটা নিঃশ্বাস ফেলে বলল, ছোটবেলার কথা মনে পড়লে বুকের ভেতরটা কেমন করে। কোথায় গেল সেই সবুজ মাঠ, মুক্ত হাওয়া, আমতলায় ছোটাছুটি করে বেড়াবার দিন। আর এখন কোথায় পড়ে আছি দেখো। নোংরা পরিবেশ, ঘরের মধ্যে দিনের বেলা অন্ধকার, নর্দমা থেকে পাঁকের গন্ধ ভেসে আসে সারাদিন। না, এইসব দিন আর ফিরবে না, ফেরে না। তারপর সবকিছু ঝেড়ে ফেলার ভঙ্গিতে হাত নেড়ে তারানাথ বলল, যাক, যা গিয়েছে তা তো আর ফিরবে না, বরং আমার স্মৃতিতেই সমস্ত উজ্জ্বল হয়ে থাক। সিগারেট শেষ করে ছাইদানি হিসেবে ব্যবহৃত একটা নারকেলের মালার মধ্যে সিগারেটের শেষ অংশটা গুঁজে দিয়ে তারানাথ বলল, একটা
ঘটনা বলি শোনো। বহুদিন আগের কথা, আমার 8-9 বছর বয়সের। একে ঠিক অলৌকিক বা অপ্রাকৃতিক ঘটনা বলা যায় কিনা জানি না, কারণ বাহ্য তো তেমন কোনো ঘটনা ঘটেনি। তবে শ্রেণীবিভাগ না করতে পারলেও গল্পটা তোমাদের ভালোই লাগবে। তোমরা তো জানো আমি গ্রামের ছেলে। বিরাট ধনী না হলেও আমাদের অবস্থা নিতান্ত খারাপ ছিল না। ঠাকুরদার তো ছোটখাটো একটা তালুকি ছিল। আমি সংসারী না হওয়ায় আমার 2 ভাই বাবার মৃত্যুর পর সব নষ্ট করে ফেলে। ঠাকুরদা ছিল ভয়ানক রাশভারী প্রকৃতির মানুষ। সমস্ত বৈষয়িক ব্যাপার তিনিই দেখতেন। তিনি বেঁচে থাকতে বাবা কেবল মাছ ধরে বেড়াতেন, আর কিছু করবার ছিল না বলে। ঠাকুরদা যেন কেবল পয়সা চিনতেন বা মামলা করে বেড়াতেন তা কিন্তু নয়। তার ঘরে অনেকগুলো সেকেলে ধরনের আলমারিতে ঠাসা নানা ধরনের বই ছিল। হাতে লেখা পুঁথিও ছিল কত। তখন বোঝবার বয়স হয়নি। এখন আন্দাজ করতে পারি কি অমূল্য সম্পদ ছিল সেসব বই। কিন্তু সে সমস্তই আমার ভাইরা নষ্ট করেছে। কে কোথা থেকে নিয়ে গিয়েছে তা বলা সম্ভব নয়। রোজ রাত্রিরে ঠাকুরদার লণ্ঠনের আলোয় বসে পড়াশোনা করতেন। কথা বলতেন কম, কিন্তু যখন বলতেন বোঝা যেত আর যে বিষয়ে বলছেন তাতে তার গভীর জ্ঞান রয়েছে। নিদারুণ ব্যক্তিত্ব ছিল। কারো সঙ্গে মতবিরোধ হলে তিনি ঝগড়া করতেন না, যুক্তিও দেখাতেন না। কেবল মুখ থেকে কলসির নলটা নামিয়ে তার দিকে ঠান্ডা চোখে তাকিয়ে থাকতেন। তাতেই কাজ হতো। আমি ছিলাম সবার আদরের ছেলে। কাকারা যখনও বিয়ে করেননি, আমার ভাইয়েরাও জন্মায়নি। কোনো কিছু ভাগ করে নেবার অভ্যাস তখনও হয়নি। এই সময় আমাকে নিয়ে বাড়ির সবাই খুব বিব্রত হয়ে পড়ল। বললাম, কেন? তারানাথ বলল, সেইটাই গল্প, মনোযোগ দিয়ে শোনো। 8 বছর বয়সে আমার হঠাৎ একবার খুব জ্বর হলো। খেলাধুলো করে এসে রাত্রিরে ঠাকুমার সাথে শুয়ে গল্প শুনছি। হঠাৎ ঠাকুমা বললেন, দেখি তোর গা যেন গরম গরম লাগছে। হাতের উল্টো দিক দিয়ে কপালে আর গলায় দেখে বললেন, তোর বেশ জ্বর হয়েছে। কি করে হলো? চুরি করে আচার খেয়েছিলি বুঝি? আমি বললাম, না। তাহলে জ্বর হলো কেন? যাজ্ঞে। বললেন, আজ রাত্রিরে তোর ভাত খেয়ে কাজ নেই, দুধ সাবু করে দিচ্ছি, খেয়ে শুয়ে থাক। কাল দুপুরে রুটি খাবি। শরীর একটু টেনে গেলে জ্বর কমে যাবে। এখন তাই করা হলো। কিন্তু পর পর 3 দিন রোগীর পথ্য করার ফলেও জ্বর কমল না। তখনকার যুগে লোকে কথায় কথায় ডাক্তার দেখাতো না, আর গ্রামে গঞ্জে কত ডাক্তারই বা কোথায়। বাবা বললেন, ছেলেটা বড় দুষ্টু হয়েছে। টো টো করে ঘুরে ঘুরে অসুখটা বাঁধালো। ওকে একটু শিউলি পাতার রস খাইয়ে দিয়ে তো।
মোটের ওপর আমার অসুখটাকে বিশেষ কেউ আমল দিল না। দেবার কথাও নয়, জ্বর জারি বাচ্চাদের হয়েই থাকে, আবার সেরেও যায়। কিন্তু দিন 10 বাদেও যখন আমার জ্বর কমলো না, তখন সবার টনক নড়ল। ঠাকুরদার কানে সহসা সংসারের কোনো খবর পৌঁছাতো না। নিজের ঘরে বইপত্র দলিল দস্তাবেজ নিয়েই মগ্ন থাকতেন। আমার জ্বরের 10ম দিনে ঠাকুরদা এসে খাটের পাশে দাঁড়িয়ে হাত দিয়ে গায়ের উত্তাপ দেখলেন। ঠাকুমা লম্বা ঘোমটা দিয়ে পাশে দাঁড়িয়েছিলেন। তাকে বললেন, আগে আমাকে খবর দাওনি কেন? তারপর বাবার দিকে ফিরে বললেন, কাল সকালে উঠে মহকুমা শহর থেকে জীবন ডাক্তারকে ডেকে আনবে। বাবা ক্ষীণ স্বরে বললেন, আগে জীবন ডাক্তার? হ্যাঁ, ঘোড়ার গাড়ি করে নিয়ে আসবে। আর আরো আগে আনা উচিত ছিল। টাইফয়েডে দাঁড়ালে কি হবে ভেবে দেখেছো? বাবার মুখ শুকিয়ে গেল। তখন টাইফয়েড একটা কালান্তক রোগ বলে গণ্য হতো। ব্যাকটেরিওফাজ তখনও আবিষ্কার হয়নি, শুধু জল চিকিৎসা হতো। বাবা পরের দিন দুপুরে শহর থেকে বড় ডাক্তার নিয়ে এলেন। ডাক্তারবাবু বুকে নল বসিয়ে পেট টিপে জিভ দেখে এবং মা আর ঠাকুমাকে অনেক প্রশ্ন করে তারপর বললেন, টাইফয়েড বলে মনে হচ্ছে না। বাবা জিজ্ঞেস করলেন, ম্যালেরিয়া? কাকুনি নেই, লিভার টিভার নয়। জ্বরও তো একইভাবে চলছে, ছাড়ছে না। না, ম্যালেরিয়াও নয়। তাহলে বলতে পারছি না, আর কটা দিন দেখতে হবে। একটা থার্মোমিটার কিনে রাখুন, রোজ 3-4 বার জ্বর দেখে লিখে রাখবেন। আপাতত একটা ওষুধ লিখে দিয়ে যাচ্ছি, সেটা খেয়ে কেমন থাকে জানালে তারপর দেখা যাবে। অর্থাৎ আন্দাজে চিকিৎসা শুরু হলো। এই সবে আরম্ভ। এরপরে কত যে ডাক্তার এলো আর কত যে ওষুধ খেলাম, তার কোনো ইয়ত্তা নেই। পেটের মধ্যে একটা আস্ত ডাক্তারখানা খোলবার জোগাড় করে ফেললাম। কিন্তু বিচিত্র জ্বর কিছুতেই কমল না। প্রায় 2 মাস হয়ে গেল। আমি তখন হাড় রোগা হয়ে গিয়েছি। মুখের ভেতর একটা তেতো স্বাদ সবসময় থাকে। জানলার ধারে শুয়ে দেখি গ্রামের হরেন, রামু, শিবেন এরা সবাই গুলতি হাতে পাখি মারতে যাচ্ছে, কিংবা ছিপ হাতে চৌধুরীদের পুকুরের দিকে চলেছে। আমাকে দেখে ওরা জিজ্ঞাসা করে, কিরে জ্বর কমলো? আমি মাথা নাড়ি, ওরা চলে যায়। মা আর ঠাকুমা প্রায় খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। বাবার থমথমে মুখ দেখলে আমার বুকের ভেতর কেমন করে। এর ভেতর একদিন তিনি কলকাতা থেকে আরো বড় ডাক্তার ধরে আনলেন, কিন্তু আমার অসুখ সারল না। জ্বর খুব একটা বাড়ে না, কিন্তু গায়ে থেকেই যায়, ছেড়ে যায় না একেবারে। ওহ, সে বড় ভয়ানক দিন গিয়েছে।
একদম কাহিল হয়ে পড়েছিলাম। বিছানা থেকে উঠে দাঁড়াবার ক্ষমতা ছিল না। প্রথম দিকে ঠাকুমা কোলে করে বাথরুমে নিয়ে যেতেন, তারপর ওগুলো বিছানাতেই সারতে হতো। আমার কোনো মৃত্যু ভয় হয়নি, কারণ ওই বয়সে শিশু মৃত্যুকে চেনে না। কেবল খেলতে যেতে পারি না বলে, বাড়ি থেকে বেরোতে পারি না বলে মন খারাপ লাগতো। হ্যাঁ, একদিন ভয় পেয়েছিলাম। বিকেলের দিকে ঘুমিয়ে পড়েছি। তখন আমার ঘুমোবার সময়ের কোনো ঠিক ছিল না। সব কেমন উল্টো পাল্টা হয়ে গিয়েছিল। সারাদিনই শুয়ে থাকা তো, যখন তখন ঘুমিয়ে পড়তাম। একদিন বিকেলে জেগে উঠে দেখি আধো অন্ধকার ঘরে মা আর ঠাকুমা দুজনে আমার পায়ের কাছে দাঁড়িয়ে কেমন যেন অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে রয়েছেন। ভয় পেয়ে বলে উঠলাম, মা, কি হয়েছে? মা প্রথমে উত্তর দিতে পারলেন না। এখন বুঝতে পারি কান্নায় তাঁর গলা বুঝে গিয়েছিল। উত্তর না পেয়ে চেঁচিয়ে উঠলাম, কি হয়েছে? তোমরা অমন করে তাকিয়ে আছো কেন? ঠাকুমা এগিয়ে এসে আমাকে বুকের ভেতর জড়িয়ে ধরে বললেন, কিছুই হয়নি, চিৎকার করছিস কেন? থাম, শরীর অস্বস্তি করবে। মা কথা বলছে না কেন? ঠাকুমা বুঝিয়ে বললেন, মা পুজো করতে যাবে কিনা তাই। হেই তো মা সবে চান করে এলো। আজ যে বৃহস্পতিবার, পুজো না করে কটা কইতে নেই। তখনকার মতো চুপ করে গেলাম বটে, কিন্তু আমার বালক মনে ঘটনাটা গভীর ছাপ ফেলে গেল। জ্বরের মধ্যে ঘুম থেকে উঠলে এমনিতেই মস্তিষ্ক ঠিকঠাক কাজ করে না। তারপর অন্ধকার ঘর, মায়ের অমনভাবে তাকিয়ে থাকা, এই প্রথম অনুধাবন করতে পারলাম আমার কিছু একটা হয়েছে, এবং সেজন্য বাড়ির সবাই খুব চিন্তিত। মাস হয়ে যাবার পর ঠাকুরদা বাবাকে আবার কলকাতায় পাঠালেন। যে বড় ডাক্তার আমাকে একবার দেখে গিয়েছিলেন তাকে আবার নিয়ে আসা হলো। ডাক্তারবাবু অনেকক্ষণ ধরে আমাকে দেখলেন, নানা রকম প্রশ্ন জিজ্ঞাসা করলেন, তারপর একেবারে চুপ করে রইলেন। খাটের এধারে ঠাকুরমা দাঁড়িয়েছিলেন। তিনি জানতে চাইলেন ডাক্তারবাবু কেমন বুঝছেন। শুনে ডাক্তারবাবু হাত জোর করে বললেন, আমাকে আর লজ্জা দেবেন না, আমি কিছুই বুঝতে পারছি না। সব রকম পরীক্ষা হয়ে গিয়েছে, জ্বর ছাড়া অন্য কোনো উপসর্গ নেই। এই অবস্থায় কি চিকিৎসা করব? অন্য ডাক্তার হলে লজ্জা বাঁচানোর জন্য যাই হোক কিছু প্রেসক্রিপশন করে দিয়ে যেত, কিন্তু আমি তা করতে পারবো না, আমার বিবেকে বাধে। অনেক অনুরোধেও তিনি ফি নিলেন না। বললেন, না মশাই, টাকা নিতে পারবো না, এখনো পুরোপুরি চশমকর হতে পারিনি। যদি একান্তই না ছাড়েন তবে আমার ফেরবার ভাড়াটা দিন। গ্রাম্য বাঙালি পরিবারের যা বৈশিষ্ট্য। এরপর সবাই দৈব ওষুধের সন্ধানে ব্যস্ত হয়ে পড়লেন। নারায়ণপুরে কে নাকি ঠাকুর পেয়েছে, সেখানে গিয়ে ধর্ণা দিলে ওষুধ পাওয়া যায়। নারায়ণপুর আমাদের গ্রাম থেকে প্রায় 20-25 মাইল দূরে। অন্য কেউ গেলে হবে না, রোগীকেও অবশ্যই যেতে হবে। তাছাড়া
অম্লশূল বা মৃগীর রোগী হলে না হয় গেল, কিন্তু 2 মাস ভুগে আমি যখন বিছানা ছেড়ে উঠতে পারছি না, আমি অত পথ যাব কিভাবে? বাবা ভেবে উপায় বার করলেন। ঘোড়ার গাড়িতে যেতে পারবো না, কারণ ঝাঁকুনিতেই মরে যাব। বাবা বললেন, ওকে পালকিতে করে নিয়ে যাব। দাঁড়াও, পালকির ব্যবস্থা করি। পালকিতে আমাকে নিয়ে ঠাকুরমা চললেন। বাবা ঠাকুরদা পিছন পিছন এলেন গরুর গাড়িতে। মন্দিরের ভেতর ঠাকুরমার কোলে সারা রাত শুয়ে রইলাম। সে সময় অতিরিক্ত ভুগে আমার যেন মাথার মধ্যে কেমন গোলমাল হয়ে গিয়েছিল। প্রায় রাত্রিবেলা আবোল তাবোল স্বপ্ন দেখতাম। এখানেও শেষ রাত্রিরে কি একটা হিজিবিজি স্বপ্ন দেখলাম, তার মাথা মুন্ডু নেই। এমনকি সকালেও মনে করতে পারলাম না। শিবায়েত সকালে এসে জিজ্ঞেস করলেন, কিছু আদেশ আদেশ পেয়েছ খোকা? আদেশ কাকে বলে? ঘাবড়ে গিয়ে বললাম, আগে না তো, তবে একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? তা এখন আর মনে পড়ছে না। শিবায়েত বলল, যাকে ওই দেখলেই হবে। কি সব পুজো দেওয়া হলো, একটা মাদুলি ঝুলিয়ে দেওয়া হলো আমার হাতে। সেবায়েত কষাই করে অনেকখানি চরণামৃত এনে আমাকে হাঁ করে খাইয়ে দিলে। তাতে বহুদিনের ফুল বেল পাতার গন্ধ। আবার পালকি করে বাড়ি। মাদুলিতে কি ফল হলো তা বুঝতে পারা গেল না, কিন্তু চরণামৃত খেয়ে জ্বরের ওপর হলো আমার ভয়ানক পেট খারাপ। অসুখ চলতেই থাকলো। দিন 10 বাদে বাবা একদিন টান দিয়ে মাদুলিটা ছিঁড়ে বাইরে ফেলে দিলেন। একদিন সন্ধেবেলা পরিষ্কার মনে পড়ছে দৃশ্যটা। ঠাকুরদা এসে আমার বিছানার পাশে দাঁড়ালেন। বাবা বাইরের কাজকর্ম সেরে আগে থেকেই এসে বসেছিলেন। ঠাকুরদা কিছুক্ষণ চুপ করে আমাকে দেখে বললেন, কেমন আছিস আজ? ভুগে ভুগে কেমন আছি বুঝবার ক্ষমতা বিলুপ্ত হয়েছিল, তাই বললাম, ভালো আছি। ঠাকুরদা বললেন, তোর জন্য একটা পুজো করা হবে বুঝলি, তাহলেই তোর অসুখ সেরে যাবে। বাবা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, পুজো? কি পুজো? ঠাকুরদা আমার পায়ের কাছে বিছানায় বসলেন। বললেন, কাল রাত্রিরে পড়তে পড়তে একটা জিনিস পেলাম। ভগবানই পাইয়ে দিলেন বলতে পারো। আমার ঠাকুরদা নরনাথ ঘোর তান্ত্রিক ছিলেন, তা তো তোমরা জানোই। তন্ত্র সাধনার উপর তার অনেক বই ছিল। তার মধ্যে বেশিরভাগ বই হাতে লেখা পুঁথি। কিছু কিছু নষ্ট হয়ে গেছে, কিছু চুরি হয়ে গেছে, আবার কিছু রয়েও গেছে। তারই একটা বই পড়তে গিয়ে কাল রাত্রিরে একটা ঘটনা পড়লাম বুঝলে। বাবা জিজ্ঞেস করলেন, কি কি লেখা তাতে? লেখক বলেছেন, যদি কারো দীর্ঘদিন ধরে কালান্তক জ্বর চলতে থাকে এবং কিছুতেই সে জ্বর না সারে, তাহলে বুঝতে হবে তাকে জরাসুরে আক্রমণ করেছে। জরাসুর আবার কি? ঠাকুরদা বিব্রত হয়ে বললেন, সে তোমাকে বোঝানো খুব কঠিন হবে। জরাসুরকে দেবতাও বলতে পারো, আবার উপদেবতাও বলতে পারো। এরা শুধু অনিষ্টই করতে পারে। পুঁথিতে লিখেছে জরাসুরের বিধিসম্মত পুজো করলে জ্বর কমে যায়।
বাবা শঙ্কিত গলায় বললেন, না, ও পুজো করতে হবে না। কেন? না, ওসব ঠাকুরের নামই শুনিনি কখনো। আর কি বা নামের ছিঁড়ি, শুনলেই শরীর হিম হয়ে আসে। দরকার হলে চেনা কোনো ভালো ঠাকুরের পুজো করো, ও সব পুজো করতে হবে না। ঠাকুরদা বাধা পেয়ে রেগে গেলেন। তিনি কারো পরামর্শে মত বদলাবার পাত্র ছিলেন না। নিজে যা ভালো বুঝতেন তাই করতেন। বললেন, বকো না, আমি কি আমার নাতির খারাপ চাই? আমি ঠিকই করছি। আমার ঠাকুরদার পুঁথি বহুদিন আগেকার মস্ত এক সাধকের লেখা, তা কি কখনো ভুল হতে পারে? ভগবানই পাইয়ে দিয়েছে। বাবা পাল্টা জিজ্ঞেস করলেন, তা এ পুজো করবে কি করে? মন্ত্র তন্তর পাবে কোথায়? ঠাকুরদা খুশি হয়ে বললেন, ওইটাই তো মজা। জরাসুরের পুজোর সমস্ত বিধি ওই বইতেই সংস্কৃতে লেখা আছে, দেখবে? দাও দেখাই। একটু বাদেই ঠাকুরদা তার পুঁথি নিয়ে ফিরে এলেন। পুরনো দিনের হাতে তৈরি কাগজের পুঁথি, তাতে মোটা খাগের কলমে কালো কালিতে লেখা অক্ষর। বলা বাহুল্য, মা বাবা ঠাকুমা কেউই বিন্দু বিসর্গও বুঝলেন না। কিন্তু ঠাকুরদা মহা উৎসাহে গড় গড় করে দুর্বোধ্য সংস্কৃত পড়ে গেলেন অনেকখানি। তারপর এক জায়গায় গিয়ে থেমে বললেন, এই হলো পুজোর নিয়ম আর মন্ত্র, বুঝতে পারলে তো? দেব ভাষার মোহ বড় সাংঘাতিক। ঠাকুমা মাথা হেলিয়ে সম্মতি জানালেন। ঠাকুরদা বললেন, আমার ভাগ্য খুব ভালো। ঠিক এর পরেই পুঁথির এই পাতাটা কিছুটা পুড়ে গিয়েছে। এই দেখ। দেখলাম সত্যি পাতার অর্ধেকটা কিভাবে যেন পুড়ে গিয়েছে বটে। ঠাকুরদা বললেন, তাতে অবশ্যই কোনো ক্ষতি হবে না। ওরা জায়গার আগেই পুজোবিধি সম্বন্ধে লেখাটা শেষ হয়ে গেছে। আর 12 দিন বাদে অমাবস্যা, ওই দিনই পুজো দেব। বাবাকে বললেন, হরিশ কুমারকে খবর দিস তো কাল আমার সঙ্গে একবার দেখা করার জন্য। ঠাকুর গড়াতে হবে কিনা? বাবা বললেন, ঠাকুরও গড়াতে হবে নাকি? ঠাকুরদা বললেন, তা হবে বই কি, নইলে পূজা হবে কি করে? বাবা জিজ্ঞেস করলেন, কেমন ঠাকুর? ঠাকুরদা একটু হেসে বললেন, পুঁথিতে যা বর্ণনা রয়েছে তাতে দেখা যাচ্ছে জরাসুরের চেহারা মানে খুব একটা সুন্দর নয় আর কি। তা সে আর কি করা যাবে। পরের দিন হরিশ কুমার এসে হাজির হলো বাড়িতে। ঠাকুরদা আদৌ কোনো ভূমিকা না করে তাকে বললেন, তোমাকে একটা নতুন ধরনের মূর্তি বানিয়ে দিতে হবে, পারবে তো? আগে কিসের মূর্তি? জরাসুরের। জরাসুর এ কি জিনিস? ঠাকুরদা তাকে ব্যাপারটা আদ্যপান্ত বুঝিয়ে দিলেন। সময় নেই মোটে, 11 দিনের মধ্যে শেষ করতে হবে। 12 দিন পরে পুজো। কর্তামশাই, মূর্তি দেখতে কেমন হবে? ঠাকুরদা একটু ইতস্তত করে বললেন, 3টে মাথা হবে, বুঝলে? আর এই 6টা হাত, পিছনে একটা লেজও থাকবে। আগে লেজ? হ্যাঁ, লেজ আর গায়ে বড় বড় কাঁটা। গায়ের রং ঘোর কালো। 3টে লাল রঙের বড় বড় চোখ হবে, তার ভেতরে একটা চোখ থাকবে কপাল। লাল জিভ বের করে দাঁড়িয়ে আছেন জরাসুর। কি পারবে তো? একটা নিঃশ্বাস ফেলে হরিশ বলল, আগে পারবো, তবে কথা হচ্ছে কি,
এ পুজো কি না করলে হতো না? কেমন বিমানান ঠেকছে। আরে রাখো তো, তুমিও দেখি মেয়েদের মতো আরম্ভ করলে। যে রোগের যে ওষুধ, বুঝলে না? যাও কাজ করো গে। জরাসুরের পুজো নাকি বসত বাড়ির ভেতর করতে নেই, তাই আমাদের বাড়ির বাইরে যে বড় মাঠের মতো জমি পড়েছিল সেইখানে শামিয়ানা খাটিয়ে জরাসুরের মূর্তি বানানো আরম্ভ করে দিল। ইতিমধ্যে গ্রামে এবং গ্রামের বাইরে রটে গিয়েছে ঠাকুরদা নাতির অসুখের জন্য কি এক বিকট মূর্তি বানিয়ে পুজো করছে। রোজ সকাল থেকে শামিয়ানার তলায় ব্যাপারটা চাক্ষুষ দেখবার জন্য ভিড় লেগে থাকতো। হরিশ কুমোর ওস্তাদ লোক, এখন বুঝি মানুষটা খাঁটি শিল্পী ছিল। শুধুমাত্র বর্ণনা শুনে অভূতপূর্ব কিছু সৃষ্টি করা চারটিখানি কথা নয়। সুন্দরকে যে সৃষ্টি করে সে যেমন বড় শিল্পী, আবার ভয়ানক বিভৎস রস যে সৃষ্টি করতে পারে সেও বড় শিল্পী বই কি। হরিশ মাথা ঘামিয়ে এমন এক বিকট মূর্তি তৈরি করলো যা দেখে পুজোর দিন আমার হৃদকম্প উপস্থিত হয়েছিল। এদিকে সব আয়োজন মোটামুটি হয়ে গেল, শুধু পুরুত ঠিক করা বাকি। ঠাকুরদা নিজেই পুজো করবেন ঠিক করেছিলেন, কিন্তু ঠাকুরমা সমূর্তি ধরলেন। ঝাঁঝালো গলায় জানিয়ে দিয়েছিলেন ঠাকুরদা বিপত্নিক হবার পর যা খুশি করতে পারেন, তার আগে নয়। ঠাকুরদা সামান্য হলেও ঠাকুমাকে ভয় করতেন, ফলে তিনি গ্রামের ৩-৪ জন পুরুত বামুনের থেকে বেঁচে সবচাইতে দরিদ্র রামজীবন চক্রবর্তীকে পাকড়াও করলেন। তখন জরাসুরের মূর্তি প্রায় তৈরি হয়ে এসেছে। বেচারি ঠাকুরের চেহারা দেখে ঘাবড়ে গিয়ে বলল, আগে এ আমার সাধ্যে কুলোবে না। ঠাকুরদা কার্যোদ্ধারের নানা বাস্তব উপায় জানতেন। তার মধ্যে সবচেয়ে ফলদায়ী উপায়টি প্রয়োগ করলেন। ঠান্ডা গলায় বললেন, ও তোমার অসুবিধে হবে বলছো? থাক তাহলে, জোর করে কাউকে দিয়ে কোনো কাজ করানো তো উচিত নয়, পুজো আচ্ছা তো নয়। সাঁতরাগাছি থেকেই তাহলে পুরুত আনতে হবে দেখছি। আসলে অনেকগুলো কাপড়, থালা বাসন, ফল ফলাদি, তাছাড়া 1 মুঠো টাকা দক্ষিণা, এসব বাইরের গ্রাম থেকে কেউ এসে নিয়ে যাবে এটা চাই না বলেই তোমাকে বলেছিলাম। বরং দক্ষিণা কিছু বেশি লাগলেও গ্রামে পুরুত করলেই ভালো হতো। তা তোমার যখন অসুবিধে। রামজীবনের 2 বয়স্কা মেয়ে, তখনও অবিবাহিতা। একজন ছেলে পড়াশোনা ছেড়ে, পৈতৃক ব্যবসা ছেড়ে গ্রামে গ্রামে শখের যাত্রা করে বেড়ায়। কাজেই আর রামজীবন ইতস্তত করে বললেন, আগে অসুবিধে আর কি, তবে নিয়ম কানুন জানি নে, তাই এ পুজো তো বড় একটা হয় না। আমি নিয়ম তোমাকে শিখিয়ে দেব। 3 দিন ঠাকুরদা পুঁথি নিয়ে বসে সকাল সন্ধ্যা রামজীবনকে জরাসুরের পূজা বিধি বোঝালেন। শেষ দিন বললেন, এবার একটা দরকারি কথা বলি শোন, এই ঠাকুরের মূর্তি কিন্তু বিসর্জন হবে না। রামজীবন বললেন, বিসর্জন না, তবে কি থাকবে? না, থাকবেও না। তবে ঠাকুরদা
কিছুক্ষণ চুপ করে বোধহয় ভাবলেন ব্যাপারটা বললেই ভালো হয়। তারপর বললেন, রামজীবন, পুজো হয়ে গেলে জরাসুরের মূর্তিটা গলিয়ে ফেলতে হবে। গলিয়ে ফেলতে হবে মানে ওপর থেকে জল ঢেলে মাটি গলিয়ে? ঠাকুরদা বাধা দিয়ে বললেন, জল দিয়ে নয়, রক্ত দিয়ে। রক্ত? হ্যাঁ, বলির পশু আগে থেকে এনে রাখতে হবে। পুজো হয়ে গেলে একের পর এক বলি পড়বে, আর সেই রক্ত দিয়ে স্নান করানো হবে ঠাকুরকে। বলি চলবে যতক্ষণ না সমস্ত মাটি গলে কাঠামো বেরিয়ে পড়ছে, যত পশু লাগুক। রামজীবন নির্বাক হয়ে শুনছিলেন। ঠাকুরদা বোধ হয় তার মনের ভাব বুঝতে পেরেছিলেন। দুটো হাত জড়িয়ে ধরে বললেন, রামজীবন, আপত্তি করো না ভাই, আর তোমাকে লোক দেখাবো না। আমার নাতিটা রসুন, তার কথা ভাবো। আমার বিশ্বাস এই পুজো না করলে সে বাঁচবে না। রাজি হও ভাই। মাথা নিচু করে রামজীবন বললেন, ভয় পাবেন না, কথা যখন একবার দিয়েছি কোনো কারণেই আর ফেরত নেব না। আপনার নাতিকে আমি আশীর্বাদ করছি। এইভাবে অমাবস্যা এলো। ভোর থেকে বাইরের পুজোর জায়গায় জোড়া ঢাক বেজে চলেছে। আগের রাত থেকে বাড়ির কেউ আর ঘুমোয়নি। মা এবং ঠাকুরমা সারা রাত জেগে পুজোর কাজ করে দিয়েছেন। সাধারণত সে সময় কারো বাড়ি কোনো কাজ উপস্থিত হলে পাড়ার সবাই একত্রে সাহায্য করত। কিন্তু জরাসুরের মূর্তি দেখে কারো সদিচ্ছা জাগেনি। তবে আগে না এলেও পুজোর দিন সকাল থেকেই আশেপাশের 4-5খানা গ্রামের লোকজন এসে ভিড় করল। তাদের মধ্যে মূর্তির সামনে কুশা আসনের উপর স্নান করে গরদের কাপড় পরে বসে আছেন রামজীবন চক্রবর্তী। তার হাতে কোষ্ঠীর মতো গোল করে পাকানো কাগজ। তাতে তিনি ঠাকুরদার পুঁথি থেকে পুজোর মন্ত্র নকল করে নিয়েছেন। বেলা 9টা নাগাদ ঠাকুরদা আমার বিছানার পাশে এসে কপালে হাত দিয়ে জল দেখলেন। তারপর নরম গলায় জিজ্ঞাসা করলেন, খুব কি কষ্ট হচ্ছে দাদু? মাথায় হাত বুলিয়ে ঠাকুরদা বললেন, আর ভয় নেই, এইবার সব সেরে যাবে। নে ওর দেখি, আমার সঙ্গে চল। ঠাকুমা বাধা দিলেন। ঠাকুরদা মৃদু গলায় বললেন, কিন্তু পুজোর জায়গায় যে ওকে যেতে হবে। ঠাকুমা আবারও বাধা দিলেন। ঠাকুরদা আমার মায়ের দিকে ফিরে বললেন, বৌমা, ওকে বোঝাও, বলো যে আমার নাতিকে আমি কারো চেয়ে কম ভালোবাসি না। মা চুপ করে রইলেন। আমি বিছানা থেকে কোনো মতে উঠে দাঁড়িয়ে বললাম, চলো, আমি তোমার সঙ্গে যাব। বাড়ির পিছন দিকে খিটখিট পুকুর, তার পাড়ে এনে ঠাকুরদা বাবাকে বললেন, যাও, ওকে ধরে চান করিয়ে দাও, হাত ধরে নামাও পৈঠা দিয়ে। পরিবারের সবাই আপত্তি করার ভাষা হারিয়ে ফেলেছে। আমার গায়ে তখন কম করে 103 জ্বর। বাবা বিনা বাক্য ব্যয়ে আমাকে পুকুরে ডুবিয়ে চান করালেন। ঠাকুরদা নতুন গামছা আর নতুন কাপড় নিয়ে দাঁড়িয়েছিলেন। সেই কাপড় পরে পুজোর জায়গায় গেলাম। সব লোক যেন আমার দিকে কেমন ভাবে তাকিয়েছিল। ঠাকুরের মূর্তির সামনে বসে উপরের দিকে তাকালাম। এই প্রথম জরাসুরের মূর্তির সঙ্গে আমার চোখাচোখি হলো। ওহ,
কি ভয়ানক মূর্তি না বানিয়েছে হরিশ কুমোর। ঘোর কৃষ্ণবর্ণ, শরীরে বড় বড় তিনটে ভাঁটার মতো লাল চোখ, গায়ে পেরেকের মতো খোঁচা খোঁচা কাঁটা, তিনটে মাথা, 6টা হাড়, 6টা পা। পৃথিবীর সব কুৎসিতাকে একত্র করে এক ভয়াবহ দুঃস্বপ্নের জন্ম দিয়েছে এর স্রষ্টা। বাবা ঠাকুরদা আগেই স্নান করে নিয়েছিলেন। তাঁরা দুজনে আমার পাশে বসলেন। পুজো শুরু হলো। ওম হ্রিং ক্লিং ক্রিং শুদ্ধাসনায় ভূমি পর্বতনায় সুতলং সর্ব মায়া নিষ্ক্রমণায় আহুতি করিষ্যামি। চারদিকে বেদম ঢাকের আওয়াজ, ধুনোর ধোঁয়ায় চারদিক অন্ধকার। রামজীবন চক্রবর্তী দীপ্ত স্বরে মন্ত্রপাঠ করে চলেছেন। ওম হ্রিং ক্লিং ক্রিং শুদ্ধাসনায় ভূমি পর্বতনায় আমার সুতলং সর্ব দুর্বল শরীরে কোনো মতে আসনে বসে আছি মাত্র। ঠাকুরদা এক হাতে আমাকে জড়িয়ে ধরে রয়েছেন। ঘণ্টাখানেক বাদে পুজো শেষ হলো। রামজীবন হেঁকে বললেন, সরে যাও সব এবার বলি। ঠাকুরদা কত করেছিলেন আমার জন্য, কত বড় মূর্তি গলাতে কত ছাগল বলি দিতে হবে তার ঠিক। কাজেই নিপুট দেখে বহু ছাগল জোগাড় করে রাখা হয়েছিল। ঠাকুরদার ইঙ্গিতে নিবারণ কামার রামদা হাতে এগিয়ে এসে কাজ শুরু করলো। সমবেত সবাই নির্বাক আতঙ্কে তাকিয়ে আছে। কত মানুষ জড়ো হয়েছে সেখানে, কিন্তু এতটুকুও শব্দ নেই। জরাসুরে শরীর বেয়ে গড়িয়ে পড়ছে টাটকা রক্তের ধারা। সেই লাল রক্তে স্নান করে বিকট মূর্তিকে যেন বিকটতর লাগছে। একটু একটু করে ধুয়ে যাচ্ছে রং, গলে যাচ্ছে চোখ মুখ, বিকৃত অর্ধগলিত অঙ্গ। কি বিভৎস হাসি হাসছে দুঃস্বপ্নের দেবতা। বেশিক্ষণ তাকাতে পারলাম না, চোখ সরিয়ে নিলাম। পিছনে তাকিয়ে দেখি অনেকেই এ দৃশ্য সহ্য করতে পারেননি। কখন নিঃশব্দে পুজো মণ্ডপ শূন্য হয়ে গেছে। সেই শূন্যতার মধ্যে কেবল একটু বাদে বাদেই উঠছে নাম যে নিবারণ কামার দা, রামদা। তারও চোখ জরাসুরের মতো লাল হয়ে উঠেছে, সর্বাঙ্গে চকচক করছে ঘাম। একসময় চারদিক রঙিন থকথকে কাদার মধ্যে জরাসুরের মূর্তি অবয়বহীন কাঠামোটা দাঁড়িয়ে রইল। আর সব নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। আমি এলিয়ে পড়েছি ঠাকুরদার কোলের ভিতর। ঠাকুরদা বুকের মধ্যে ধরে আমাকে বাড়িতে নিয়ে এলেন। আবার আমাকে বিছানায় শুয়ে দেওয়া হলো। অবস্থা দেখে ঠাকুমা আমার মাথা কোলে নিয়ে বসলেন। বাবা নিজে বাতাস করতে লাগলেন পাখা দিয়ে। মা চোখে আঁচল দিয়ে কাঁদছেন। কেবল ঠাকুরদা অবিচলিত। তিনি তখনই আবার বেরিয়ে পড়লেন। জরাসুরের কাঠামোটা নদীর ধারে নিয়ে গিয়ে দাহ করে ফেলতে হবে, সেটাই নাকি বিধি। কিন্তু আশ্চর্য ব্যাপার কি জানো, জরাসুর জাগ্রত দেবতা বলেই হোক বা ঠাকুরদার দৃঢ় ইচ্ছা শক্তির ফল হিসেবেই হোক, সবাইকে অবাক করে পরদিন আমার জ্বর ছেড়ে গেল এবং আর এলো না। তারপরও কিছুদিন বাড়ির সবাই ভয়ে ভয়ে থাকতো। একটু বাদে বাদে আমার কপালে হাত দিয়ে দেখা হতো, কিন্তু সত্যি জ্বর আর এলো না। ঠাকুরদার সম্মান দারুণ বেড়ে গেল। শুধু পরিবারের ভেতরেই নয়,
আশেপাশের বহু গাঁয়ের লোক তাকে একজন বিচক্ষণ মহাপুরুষ বলে মনে করতে লাগলো। সারাদিন ধরে বিস্তর লোক নানান পরামর্শ নিতে আসতো। কুর্তির চোটে ঠাকুরদা অর্ডার দিলেন কাঁচি থেকে উৎকৃষ্ট অম্বরী তামাক। অবশ্য এ সম্মান বেশি দিন ভোগ করতে পারেননি তিনি। আমার যশ সারার ঠিক 6 মাসের মাথায় ঠাকুরদা মারা যান। যন্ত্রণাহীন মৃত্যু, কাউকে কষ্ট দিলেন না, বিছানাতেও পড়ে রইলেন না। একদিন সকালে তাকে ডাকতে গিয়ে দেখা গেল বিছানায় তাঁর প্রাণহীন দেহ পড়ে। রাত্রিরে ঘুমের মধ্যে কখন প্রাণ বেরিয়ে গেছে, বোধহয় মৃত্যু আসন্ন অনুভব করে ইষ্টমন্ত্র জপ করছিলেন। কারণ ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে ধরা পট ছিল। সবাই বলল সন্ন্যাস রোগ। এইভাবে ঠাকুরদা চলে গেলেন। ঘটনাটা এখানেই শেষ হতে পারত, কিন্তু হলো না। বিধাতা পুরুষ বড়ই রসিক। আমি জানতাম না যে এই ঘটনার একটা বৃহত্তর উপসংহার আছে। জানলাম প্রায় 25 বছর পর। তখন আমার অনেক সাধুসঙ্গ করা হয়ে গিয়েছে, পাকা ভবগুড়ের তান্ত্রিক তখন। একদিন ঘুরতে ঘুরতে এক গ্রামের প্রান্তে একজন সাধুর মঠে আশ্রয় নিয়েছি সন্ধ্যেবেলা। বেশ সৌম্যদর্শন সাধু, ভারী ভালো ব্যবহার করলেন আমার সঙ্গে। তার শিষ্যরা আমাকে যত্ন করে খাওয়ালো। রাত্রিরে সুন্দর শোবার জায়গা করে দিল। পরদিন সকালে আমি চলে যাব, তাই রাত্রিরে খাওয়ার পরে সাধুর কাছে তার আতিথেয়তার জন্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিতে গেলাম। প্রাথমিক আলাপের পর নানা বিষয়ে কথাবার্তা হলো। অনেক রাত অবধি গল্প চলল। কথায় কথায় সাধুকে জরাসুরের পুজোর ব্যাপারটাও বললাম। শুনে সাধু চমকে আমার দিকে তাকিয়ে বললেন, সে কি, তোমার ঠাকুরদা জরাসুরের পুজো করেছিলেন? সে যে বড় সাংঘাতিক দেবতা গো। তার কথা তোমার ঠাকুরদা জানলেন কি করে? বললাম, ঠাকুরদার অনেক পুরনো পুঁথি ছিল তো, আমাদের পারিবারিক সম্পত্তি, তাতেই গিয়েছিলেন। সাধু বললেন, কিন্তু সমস্ত বিবরণ পড়েও তিনি পুজোয় নেমেছিলেন? পুজোর সংকল্প কার নামে হয়েছিল? বললাম, ঠাকুরদার নামে। বাবা নিজের নামে করতে চেয়েছিলেন, ঠাকুরদা রাজি হননি। পুঁথিটা আস্ত ছিল? এইবার আমার মনে পড়ে গেল। বললাম, না, শেষ পাতার অর্ধেক কিভাবে যেন পুড়ে গিয়েছিল। অবশ্যই তাতে কোনো ক্ষতি হয়নি। সাধু বললে, হয়েছে, ক্ষতি হয়েছে। অবাক হয়ে বললাম, কি রকম? সাধু উঠে গিয়ে ভেতর থেকে একটা পুঁথি নিয়ে এলেন। আমাকে বললেন, এই দেখো, আমার কাছে এক খণ্ড আছে। শেষ পাতা পুড়ে না গেলে ঠাকুরদা দেখতে পেতেন। জরাসুরের পুজোর নিয়মের শেষে সাবধান করে দিয়ে লেখা আছে, যার নামে সংকল্প হবে 6 মাসের মধ্যেই তার মৃত্যু হবে। 6 মাস পরেই তো তোমার ঠাকুরদা মারা গিয়েছিলেন বলছো। আমি নির্বাক হয়ে বসে রইলাম। আজ কোথায় বা স্নেহময় ঠাকুরদা, কোথায় বা ঠাকুরমা, মা, বাবা, সব স্বপ্নের মতো মিলিয়ে গিয়েছে। একটু পরে বললাম, সাধুজি, আপনার বোধহয় কোথাও একটু ভুল হচ্ছে। উনি বিস্মিত হয়ে বললেন, ভুল? হ্যাঁ, ও পাতাটা আস্ত থাকলেও ঠাকুরদা পুজো করতেন। আমি ঠাকুরদার নয়নের মনে ছিলাম কিনা। সাধু চুপ করে রইলেন। আমিও আর কিছু বললাম না, কিন্তু
আর একটা কথা আমার মনে ঘোরাফেরা করছিল, এখন তা দৃঢ় বিশ্বাস। তা হচ্ছে ঠাকুরদা নিজেই ওই পাতার শেষটা পুড়িয়েছিলেন, পাছে কেউ পড়ে ফেলে তাকে বাধা দেয়। তাই আমাকে ঠাকুরদা বড়ই ভালোবাসতেন। তারানাথ গল্প থামিয়ে চুপ করে রইল। জল চকচক করছে নাকি তার চোখে? এই প্রথম আমি আর কিশোরী তারানাথের গল্পের শেষে বিশ্বাস অবিশ্বাস নিয়ে কোনো রকম প্রশ্ন ওঠাতে পারলাম না। শুনলেন আজকের গল্প, কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। মনে রাখবেন, আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের নতুন গল্পের অনুপ্রেরণা জাগায়। আজ তাহলে এই পর্যন্তই। আবার শীঘ্রই ফিরে আসবো নতুন কোনো ভালো লাগার গল্প নিয়ে।